দেখেন এখানে বলছে সেলস ফর দা পিরিয়ডিক ইনক্লুড 1,000 টাকা ওর মানে 1,000 টাকার সম্পত্তি। ধরেন আপনি 1,000 টাকা মূল্যের যে কস্ট অফ গুডস সোল্ড মানে পণ্য যেটা বিক্রি করছে, সেলস এর পণ্য টেকেন বাই দ্য প্রোপাইটার ফর পার্সোনাল কনজাম্পশন। অর্থাৎ বকেয়া কিনে নিচ্ছে, পিরিয়ড বকেয়া কিনে নিচ্ছে কে? আপনার মালিকে নিজের নিজের পার্সোনাল ইউজ করার জন্য। পার্সোনাল কনজাম্পশন বলছে, এটা রেকর্ড করে নাই, তাহলে এই টাকাটা হবে সে যে টাকাটা বিক্রি করতো ওই টাকাটারই কিন্তু পণ্য নিয়ে নিছে, মানে বিক্রি করছে নিজের থেকে, এক কথা শেষ। বাই টেকেন বাই টেকেন বাই দ্য প্রোপাইটার ফর পার্সোনাল কনজাম্পশন, এটা দিয়ে বুঝাইছে নিজের জন্য নিছে। ওকে, তাহলে আপনি এই টাকাটা দিয়ে সেলস করছে কার কাছে? মালিকের কাছে। তাহলে হবে এটা রেকর্ড করে নাই। তাহলে রেকর্ড যদি না করে তাহলে সেলস হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট। সেলস হিসাব ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট হবে। কেন এটা হবে? ভাইয়া আবার একটু বলবেন? কেন হবে আচ্ছা আমি বলতেছি, এটা একটু কঠিন আছে, এই এন্ট্রিটা এটাই সবচেয়ে কঠিন। সেলস ফর দ্য পিরিয়ডিক ইনক্লুড টাকা 1,000 টাকা ওর কস্ট অফ গুডস টেকেন বাই দ্য প্রোপাইটার ফর পার্সোনাল ইউজ। এখন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কেন ক্রেডিট সেটে গেছে? কারণ কি সেলস দেখাইছে, এখানে তো উনি তো টাকা নেয় নাই, নিছে কি পণ্য। ওর তো কস্ট অফ গুডস সোল্ড, তাহলে পণ্য নিছে, তাহলে পণ্যটারে সেলস হিসাবে দেখাইছে কিন্তু রেকর্ড করে নাই। কি করছে? রেকর্ড করে নাই। তাহলে রেকর্ড যদি না করে, সেলস ফর দ্য পিরিয়ডিক ইনক্লুড টাকা 1,000 টাকা ওর তো কস্ট অফ গুডস সোল্ড, এই কথাটা যদি তুমি দেখো তাহলে বুঝবা পার্সোনাল ইউজের কথাটা তো আছেই। থাকলে তখন তুমি সেলস হিসাব ডেবিট দিবা আর অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট দিবা, এক কথা শেষ। এটা তো এমনি আই বাইলে, ঘুরায় পেঁচা আসার তোর কোনো কারণ নেই। আমরা জানি হিসাব বিজ্ঞান এমন এক জিনিস যেখানে একই এন্ট্রি বারবার ঘুরে ফিরে আসে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট একটা কথা মনে রাখবা, এই এন্ট্রিটা কি বলছে তোমাকে? এই এন্ট্রিটা বলছে যে মালিক সে 1,000 টাকা পণ্য মূল্য যেটা বিক্রি করবো ওই মূল্যটা সে নিয়ে নিছে, অর্থাৎ এটা রেকর্ড করে নাই কিন্তু বিক্রয় মূল্য হিসাবে না দেখাইছে। তাহলে ড্রয়িংস হবে না? মালিক হম হম। যেহেতু পণ্যটা নিয়ে নিচ্ছে। কিন্তু টাকাটা সে তার মালিকের কাছে বিক্রি করছে না, মানে মালিককে ধরছে অ্যাকাউন্ট রিসিভেবল বলে দিছে। নট রেকর্ডে কথাটা বলে দিছে, মানে এখানে দেখেন সেলস করছে, সেলস এর মূল্য আমরা তো জানতাম, তাহলে এটা দিতাম সেলস হিসাব ডেবিট, পার্স হিসাব ক্রেডিট, এভাবে দিতাম। যদি এটারে আমরা কি বলতাম, যদি বলতাম মালিকে বিক্রয়যোগ্য পণ্য ইউজ করছে, এখানে সে বলছে 1,000 টাকার মূল্য সেলস করছে মালিকের কাছে বাই দ্য প্রোপাইটার মানে মালিকের কাছে। আর মালিক কি করছে? পার্সোনাল কনজাম্পশন মানে ভোগ্যপণ্য নিজের জন্য ব্যবহার করছে, এটা রেকর্ড করে নাই। ওকে, তাইলে দেখেন এটা হইছে আমরা জানি সহজে এইভাবেই থাকবো লাইনটা। এটা মনোযোগ দিয়ে দেখবা, সেলস ফর দা পিরিয়ডিক ইনক্লুডেড টাকা 1,000 ওর্থ, এই ওর্থ কথার পরে যদি কস্ট অফ গুডস সোল্ড থাকে, তারপরে বাই দা প্রোপাইটার পার্সোনাল কনজাম্পশন কথাটা থাকে, তখন তুমি এটার জন্য সরাসরি সরাসরি এটার জন্য চাবিটা দিব হচ্ছে সেলস হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট। ঠিক আছে? বুঝছেন কিনা? ওকে ভাইয়া। বুঝছি। বুঝছেন কিনা? জি ভাইয়া। তাইলে এখন দেখেন আপনাকে বলছে এ সাম অফ 6,000 টাকা টু বি রিটেন অফ এস বেড ডেট, এটা তো বুঝছি আমরা, সাম অফ রিটেন অফ এটা আমরা জানি, এটা জানালটা আমরা বলে ফেলেছি আগেই। বলে লিখছি না? বলে লিখছি কিনা? ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট, এতটুকু পর্যন্ত গেছে। এখন বলছে আপনাকে বলছে অফ এ প্রভিশন অফ 5% টু বি ক্রিয়েটেড ডাউটফুল অ্যাকাউন্ট। এই যে ডাউটফুল অ্যাকাউন্ট, এই ডাউটফুল অ্যাকাউন্টের জন্য আপনি আসেন প্রথম এসে, আপনি যে 600 টাকা গেছে ব্যাড ডেট এক্সপেন্স সেটা বাদ যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল কোথায়? অ্যাকাউন্ট রিসিভেবল মানে নোটস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 44,000 টাকা। তাহলে এই 44,000 থেকে প্রথমে 600 টাকা বাদ যাবে। ঠিক আছে?
তারপরে এই যে আপনার দেনাদার, যে দেনাদার থেকে কি করছে, পণ্যটা পার্সোনাল ইউজের জন্য মালিক নিয়ে নিছে, তাহলে এই 1,000 টাকাটাও কি করতে হবে, বাদ দিতে হবে। মালিক কিন্তু দেনাদার থেকে টাকাটা না নিয়ে পণ্য নিয়ে নিছে, ঠিক আছে, গুডস, পণ্যটা নিয়ে নিছে। তাহলে এই পণ্যটাকে আমি বাদ দিমু। কোথা থেকে বাদ দিমু? আপনার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। অর্থাৎ আমি 5%টা তখনই বের করতে পারবো যখন আমি অঙ্কে সরাসরি একুরেটটা জানতে পারবো। আর এটা হচ্ছে কি, প্রভিশন অফ 5% টু ক্রিয়েট অফ ডাউটফুল ডেটস, তার মানে এটার জন্য জার্নালটা কি হবে, বেড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, অথবা প্রভিশন অফ বেড ডেটস এক্স বেড ডেটস, এটা হবে প্রভিশন কথাটা অথবা অ্যালাউন্স। এটা আমরা ওই দিনকে আমি বলছিলাম, জানি প্রভিশন কথাটা উল্লেখ করি না, অ্যালাউন্স কথাটা বলছি। তুমি অ্যালাউন্সও লিখতে পারো, প্রভিশনও লিখতে পারো। একটু জটিলতা আছে, আমি আবার একটু ভাঙে ভেঙে বলি। ফার্স্টে 1,000 টাকার পণ্য দেনাদার থেকে নিয়ে নিছে মালিকে পার্সোনাল কনজিউমশন করানোর জন্য, মানে নিজের ভোগ্যপণ্য ব্যবহারের জন্য। তাহলে এই 1,000 টাকা বাদ যাবে। আবার রিটেন, মানে ব্যাড ডেট এক্সপেন্স আসছিল আরো 600 টাকা, এটাও বাদ যাবে। তাহলে দুইটা বাদ গেছে। এখন তুমি 5% বার করবা। ওই যে 44,000 টাকা যে তোমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, সেখান থেকে প্রথমে 1,000, তারপরে 600, তারপরে বাকি যে টাকাটা থাকবে তার উপরে এই 5% বার করবা। এই 5% বার করার পরে যে টাকাটা হবে ওইটার জন্য জার্নাল দিবা কি, সব সময় প্রভিশন কথা থাকলে মনে রাখবা, বেড ডেটস এক্সপেন্স হিসাব ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেটস হিসাব ক্রেডিট, ঠিক আছে, প্রভিশন অথবা অ্যালাউন্স। এটা বুঝতে পারছো কিনা বলো? জি ভাই, বুঝছি। ভাই জাবেদাটা আবার একটু বলবেন, 7 নম্বরের। আপনি একটু মনোযোগ দিয়ে টাকাটা আগে বুঝাইতে বসাইতে হবে, কিন্তু এটা কিন্তু প্যাচ লাগিয়ে দিতে পারে। আপনার কি কি করছে, এটা যদি না থাকতো তাহলে আর কোনো প্যাচের কথাই ছিল না, এটা দিয়েই প্যাচটা করে দিছে। এখানে বলছে দেনাদার থেকে, দেনাদার থেকে পণ্য নিয়ে নিছে, সেলস করার পণ্য যেটা সেলস করছিল 1,000 টাকার, পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করছে। তাহলে এই 1,000 টাকা দেনাদার কমে গেল না? ওই যে দেনাদার ক্রেডিট সাইডে ছিল সেজন্য কমছে। তারপরে কি করছে, এখানে 600 টাকা রিটেন অফ করছে, তার মানে এখানেও দেনাদার কমছে, দুইটা দেনাদার কমছে। তাহলে 44,000 টাকা থেকে দুইটা দেনাদার কমছে, তারপর 5%-এর যে টাকাটা হবে সেটা হচ্ছে এই টাকাটা। তাহলে এইটার জন্য জার্নালটা দিবেন কি, এটার জন্য জার্নালটা দিবেন হচ্ছে বেড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, আর প্রভিশন ফর বেড ডেট এক্সপেন্স হিসাব ক্রেডিট, অথবা অ্যালাউন্স ফর বেড ডেট ডেটস, ব্যাড ডেটস হচ্ছে ক্রেডিট, ঠিক আছে, এটা দিবেন। অ্যালাউন্স ফর জি দিবেন ভাই। অথবা বেড ডেট এক্সপেন্স হিসাব দিবেন, জাস্ট এটাই একটু জটিলতা। তাহলে দেখেন, এটা এটা নেন, এটা উঠান, নেন একটা স্ক্রিনশট মারেন, এখান থেকে মারেন। আচ্ছা, ছোট করে দিই, দাঁড়ান। নেন, নিছেন? নিছেন নাকি? জি ভাইয়া নিস। এখন দেখেন, আমরা এবার ইংলিশ বইয়ে যে বাংলা বইয়ের গুলা করা শেষ হয়েছে, দেখেন। ওয়ান লিমিটেড, মেহজাবিন আরিশা, এটা প্রথমে একটু চেহারা দেখাতে আসে, পরে দা আবার নিম্নাত জায়গা করে ঠিক। করেন, এটা 5 নম্বর না সিলেট? এটা, হ্যাঁ, এর আগেটা 5 নাম্বার। দেখো বলছে অ্যাকাউন্ট রিসিভেবল 0 টাকা, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন 0, ইকুইপমেন্ট 7,000 টাকা, ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে 0, নোটস পেয়েবল 10,000, পিপিটি ইন্স্যুরেন্স 21,000, স্যালারি অ্যান্ড ওয়েজেস 0, সাপ্লাই 2,400 টাকা, আনান সার্ভিস রেভিনিউ হচ্ছে 32,000 টাকা। All the account have normal balance. The information below have been gathered at December 31, 2020. Wang Limited Bro 10,000 টাকা by using sign 9% 1 year note and September। তাহলে ওয়ান লিমিটেড বলছে কি, দেখেন আপনি কথাটা একটু মনোযোগ দিয়ে দেখেন। ওয়ান লিমিটেড অন সেপ্টেম্বর 1, 2020, অঙ্কটা কবে, ডেটটাকে খেয়াল করেন, অন ডিসেম্বরের 31, 2020। তাহলে সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। তাহলে ওয়ান লিমিটেড সাইন নোট করছে কয় মাসের জন্য, 4 মাসের জন্য। তার মানে এটা হচ্ছে ইন্টারেস্ট আইব প্রথমে, যেহেতু দাঁড় করছে।
প্রথমে 9% ধার বার করবেন, 12 দিয়ে ভাগ করবেন, 60 দিয়ে গুণ করবেন। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে নাকি? মানে ভাই এটা থেকে ইন্টারেস্টটা শুধু বের করবো? বের করবেন, এরপরে এটার জন্য জার্নাল দিবেন। কি জার্নাল দিতেন না? ইন্টারেস্ট ইন্টারেস্ট এক্সপেন্স, এক্সপেন্স আর ইন্টারেস্ট পেবল। হ্যাঁ, টাকাটা কত হবে? টাকাটা আগে বার করেন। টাকাটা নোটস পেয়েবল 10,000 টাকা। 10,000 টাকার বার করেন 9% কত হয়? 900। 900। 12 দিয়ে ভাগ 900 করেন। টাকা। 12 দিয়ে ভাগ করেন। আর কয় মাস? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। 300। 300 টাকা। এ কাউন্ট অফ সাপ্লাই 1 ডিসেম্বর 31, 2020 এটা ইনটি জাবেদারে কি হবে? এটা যা বকেয়া রয়েছে না, এক্সপেন্স বকেয়া থাকলে কি হয়, তার নিজের নামেই তো বসে। ইন্টারেস্ট। ইন্টারেস্ট এক্সপেন্স হিসাব ডেবিট, ইন্টারেস্ট পেবল হিসাব ক্রেডিট। ঠিক আছে? এই কাউন্ট অফ সাপ্লাই অন ডিসেম্বর 31 ইন্ডিকেট দ্য সাপ্লাই 900 টাকা আর অন হ্যান্ড। তার মানে 900 টাকা হ্যান্ড রয়ে গেছে। তাহলে 900 টাকা যদি হ্যান্ড রয়ে থাইকা যায়, তার মানে এটা উল্টাটা হইব। সাপ্লাই আছে কি হিসাবে দেখো তো? সাপ্লাই আছে ডেবিট, মানে এখানে ডেবিট ক্রেডিট গড়গুলা হয় নাই, মানে ওইভাবে তোলা সাপ্লাই হয় নাই। এক্সপেন্স একদম ডেবিট আর সাপ্লাই সাপ্লাই ক্রেডিট। এক্সপেন্স, সাপ্লাই ক্রেডিট। হ্যাঁ, 900 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা এক্সপেন্স হিসাবে দেখাইবা। 2,450 টাকা বিয়ে হয়েছে 900 টাকা। ঠিক আছে? এই 2,450 টাকাতে বাদ বাদ হয়েছে $900। ডেপ্রিসিয়েশন এটা আমাদের বলতে হবে না, এটা আমরা সবাই জানি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন হিসাব ক্রেডিট। ওয়াং লিমিটেড হ্যাজ পেড 2,100 টাকা ফর 12 মান্থ ইন্স্যুরেন্স কভারেজ অন June 1, 2020। একটু মনোযোগ দিয়ে দেখো। বলছে 12 মাসের লেগে দিছে অঙ্ক। জুন মাস 2001 থেকে, জুন মাসের 1 থেকে দিছে। তার মানে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে প্রিপেড ইন্স্যুরেন্স, তার মানে উল্টাটা হইব। উল্টাটা হইব না? উল্টাটা হইব। উল্টাটা হইব কিনা? ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ডেবিট, ইন্স্যুরেন্স পেয়েবল হিসাব ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ক্রেডিট। কিন্তু টাকা কত মাসের হইব একটু হিসাব করে বলো তো শারমিন, তুমি বলো। 7 মাসে। 7 মাসের, গুড। 7 মাসের রইব, কারণ কি? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস। তাহলে এটার জন্য হবে কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাব ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ক্রেডিট। এটা বুঝতে কারো সমস্যা আছে? এটা বুঝতে কারো ভাইয়া সমস্যা আছে কিনা? 21 ভাগ দেবো 12 দিয়ে আর গুণ দেবো 7 দিয়া, নাকি যেটা আছে ওটাই বসে? এইটার টাকাটা তুমি 12 দিয়ে ভাগ করবা, 7 দিয়ে গুণ করবা, শেষ। 21,000 টাকা, 12 দিয়ে ভাগ, 7 দিয়ে গুণ। ওকে। বুঝছি। 1 ডিসেম্বর 1, 2020 ওয়াং লিমিটেড কালেক্ট 32,000 টাকা ভাইয়া ফর জানতাম যে এই বিষয়টা আমি বুঝি না। এটা দেখেন, বলছে ওয়ান লিমিটেড পেড করছে 21,000 টাকা। ঠিক আছে? এখানে 2100 নাই, 21,000 হবে। 21,000 টাকা। তাহলে 21,000 টাকা যদি দেয়, ও সরি 2100, এটা সরি 21,000 না, 2100। 2100 টাকাই ওয়াং লিমিটেড হ্যাজ পেড করছে কত? 2100 টাকা। $2100 সে পেড করছে 12 মাসের লাগা। কিন্তু 12 মাস তো না, জুন মাস থেকে শুরু করছে। তাহলে জুনের 1 তারিখ থেকে শুরু করছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 7 মাস। তাহলে 7 মাসের হচ্ছে খরচ, আর বাকি যে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে অগ্রিম। মানে 21 সাল পর্যন্ত চলে যাব। টাকাটা পেড করছে কবে? জুনের 1 তারিখে। ধরেন আমি একটা ইন্স্যুরেন্স করছি আজকে, আমি কইলাম 2022 সাল পর্যন্ত, সরি 2025 সাল পর্যন্ত দিয়ে দিলাম, একদম জুলাই পর্যন্ত। তাহলে জুলাই পর্যন্ত হইলে আজকে রয়েছে কত কত মাস? আজকে কত আজকে হচ্ছে মনে করেন মে মাসের 5 তারিখ, মানে আমরা 7 মাস দিছি, আর দেখেন 6 মাস, তো আমরা 6 মাস অগ্রিম দিয়ে দিছি। বুঝতে পারছেন কিনা আমার কথা? বুঝেন নাই? না বুঝলে বলেন ভাইয়া। ভাইয়া এখানে কি যে 21 থেকে এই 12 দিয়ে ভাগ করবো আর 7 দিয়ে গুণ? গুণ, হ্যাঁ। 2100-কে 12 দিয়ে ভাগ করবেন, 7 দিয়ে গুণ করবেন। কেন? কারণ 12 মাসে দেওয়া আছে, কিন্তু টাকাটা দিচ্ছে কবে? জুনের 1 তারিখে। তাহলে জুন থেকে আপনি 20 সাল পর্যন্ত শেষ। জুন, দেখেন জুলাই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আবার আগামী বছরে জুন মাস পর্যন্ত জিল্লা যায়। তার মানে আমার তো 2020 সালে অঙ্ক শেষ। 21 সালে তো যাবো না, আমি 21 সাল পর্যন্ত কাবার হয়ে যেতেছে গা।
তো সেজন্য আমার ওইটা অগ্রিম হিসাবে টাকাটা থাকবে। ঠিক আছে, বুঝছেন? কথা কন না কেরে। তারপরে দেখেন, ওয়ান পারফর্ম কনসাল্টিং সার্ভিস ফর ক্লায়েন্ট ডিসেম্বর 2020, দ্য ক্লায়েন্ট উইল বি বিল্ড 4200 টাকা। এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন, এটা অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট, মানে কনসাল্টিং সার্ভিস হবে। ঠিক আছে, যেহেতু কনসাল্টিং বলছে, আমরা এটা জানি সবাই। এটা বুঝতে তো আর কোনো সমস্যা নাই। 6 নাম্বার, এটা বুঝ- 5 নাম্বারটা। 5 নাম্বারটা, হ্যাঁ 5 নাম্বার। 5 নাম্বারেরটা হচ্ছে 1 ডিসেম্বর 1, 2020 ওয়ান লিমিটেড হ্যাজ কালেক্টেড 32,000 টাকা ফর কনসাল্টিং সার্ভিস। কনসাল্টিং সার্ভিস টু বি পারফর্ম ফ্রম ডিসেম্বর 1, 2020 ফ্রম দ্য মার্চ 31, 2020। তাহলে দেখো, ডিসেম্বর 1 তারিখ আর মার্চ থেকে মার্চ মাস পর্যন্ত, তাহলে তুমি এই টাকাটা কত দিবা, এটাই তো কথা না? তাহলে এখানে তোমার জটিল একটা ইয়ে, দেখো, ওয়ান ডিসেম্বর হ্যাঁ, এক এটা দুই মার্চ হাজার 31, 2021 হবে না? হ্যাঁ, মার্চ 2031, 31-এ তো 21 কি হবে। কোন আপনি বুঝছেন? দাঁড়াও, অঙ্কটা দেখালে এটা, এটা কত নাম্বার অঙ্ক জানি, মানে খুঁজে পাওয়াটাই তো টাফ। উস, তাহলে অ্যাডজাস্টিং প্রসেস, নাম কি হুয়াং লিমিটেড, নাম তো আর লেখা হয়নি। মিনিট, ভালো লাগতেছে না তো। এটা কত নাম্বার অঙ্ক? এটা নাম্বারটা বলো তো, কত? 6। 6 নম্বর। 6 নাম্বার, 8, 7, 5, ওই 6 নাম্বার মাঝখান দিয়ে, হ্যাঁ পাইছি। হ্যাঁ 21 সাল, ঠিক আছে, 21। ওকে, টাকা তো দেখো এটা একটু জটিলতা আছে, এটা একটু জটিলতা আছে আমাদের। বলছে হুয়ান লিমিটেড, হুয়ান লিমিটেড ডিসেম্বর 1 হ্যাজ বিন কালেক্ট, তার মানে 1 মাসের টাকা কিন্তু যাবে শুধু, ডিসেম্বর মাসের, ডিসেম্বর মাসে টাকা যাবে না শুধু যে ভাইয়েরা। জি ভাইয়া। কারণ কি, এটা তো পরের মাস তো অগ্রিম। তাহলে কত দিয়ে, এটা কত দিয়ে ভাগ হইবে বলেন? ভাই 4 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ। কারণ কি, ডিসেম্বর মাসের থেকে মার্চ মাসের 31 দিয়ে হইব। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস। তাহলে 60 দিয়ে ভাগ করবেন, 1 দিয়ে গুণ করবেন। এটা বুঝতে পারছেন কিনা টাকাটা? 4 32। দেখেন, ডিসেম্বর মাসের 1 তারিখে টাকাটা দিছে, পেড করছে কোন মাসে থেকে, 31শে মার্চ পর্যন্ত। ওকে, বুঝতে পারছেন তো? তাহলে জি এটা ভাইয়া। যাবে দেখতে হবে। জাবেদা তো ওইটাই, জাবেদাটা পারেন না, এখন রিসিভেবল হিসাব ডেবিট, আনআন রেভিনিউ হিসাব ডেবিট হবে এটা। কারণ কি, এটা অগ্রিম দিছে, কি বুঝি নাই, বুঝি নাই, বলেন। বলছো অল ডিসেম্বর 1, 2000, আমি আবার বলে দিতেছি, একবার ডিটেলসে বলে দিতেছি। 1 ডিসেম্বর 1, 2020 সালে ওয়ান লিমিটেড হ্যাজ কালেক্টেড 32,000 টাকা ফর কনসাল্টিং সার্ভিস টু বি পারফর্ম ফ্রম, বলছে 4 মাসের জন্য আনআন রেভিনিউ করে নিছে, মানে অগ্রিম টাকাটা গ্রহণ করছে। ওই যে অগ্রিম টাকাটা গ্রহণ করে নিল, তাহলে অগ্রিম টাকাটা কিন্তু সে নিছে, কিন্তু তার 1 মাস তো কাভার হয়ে গেছে, 2020 সাল ডিসেম্বর মাস কাভার হয়ে গেছে। তার মানে 1 মাস হয়েছে, তার অগ্রিম টাকাটা থেকে 1 মাসটা কিন্তু অর্জিত হয়ে গেছে। তাহলে আনআন রেভিনিউ ভাই হিসাব ডেবিট ডিসেম্বর হবে, মাসের আর ভাই ডিসেম্বর সার্ভিস মাসের তো রেভিনিউ। 1 তারিখ, তাহলে মাস শেষ হলো কিভাবে? ডিসেম্বর মাসে 1 মাস শেষ হইলো না, তারপরে জানুয়ারি মাস শুরু হয়েছে, ফেব্রুয়ারি, মার্চ, বুঝে নাই? 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে এই টাকাটা গ্রহণ করছে সে, 32,000 টাকা। 32,000 টাকা কি করছে সে, গ্রহণ করে নিছে। তাহলে 32,000 টাকা যে ডিসেম্বর 1 তারিখে দিছে, তাহলে ওই মাসেই তো হিসাব হবে, ওই মাসেই তো বন্ধ হয়ে যাব। অর্থাৎ আমার হিসাবটা তো ডিসেম্বর 20 সালে শেষ হয়ে যাব।
31শে ডিসেম্বর 2020 সালে। তো সেটা আমি এখানে হিসাব করে দেখছি, তাহলে 1 মাস হচ্ছে আমার টাকাটা উপার্জিত হয়েছে। 1 মাস কি হয়েছে? উপার্জিত হয়েছে। তাহলে উপার্জিত যদি হয় আর বাকি 3 মাস, মার্চ 31 মাস পর্যন্ত, ওইটা হচ্ছে অগ্রিম রয়ে গেছে। তাহলে আনআন রেভিনিউ হিসাব হচ্ছে ডেবিট, রেভিনিউ হিসাব, সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। মানে সার্ভিস রেভিনিউ হিসাব, কনসাল্টিং সার্ভিস রেভিনিউ, যাই বলো না কেন। বুঝে নাই নাকি? আমি আবারও বলতেছি, আমার অঙ্কটা 4 মাসের অগ্রিম টাকা নেওয়া আছে। তাহলে 32,000 টাকা আনআন রেভিনিউ আমি করছি। দেখো, আনআন রেভিনিউ হিসাব 32,000 টাকা। ঠিক আছে, একটু পেশাই দিছে। ইডি মানেই পেশানো, ইংলিশ বইয়ে পেশাই দেয়। তাহলে দেখো, আমি আনআন রেভিনিউ হইছে নিয়ে নিলাম। তাহলে 4 মাসে নিয়ে নিছি। এখন 1 মাস 2020 সালে তো হিসাব বন্ধ করে দিব আমি আয়ের আর ব্যয়ের। তাহলে হিসাব যদি আমি বন্ধ করে দিই, তাহলে 1 মাসে আমি আয় করে লাইছি না, ওই টাকাটাকে আমি দিছি হচ্ছে আনআন রেভিনিউ হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। ঠিক আছে আমার? এখন কি বুঝতে পারছো কিনা? জি ভাই, বুঝছি। না বুঝলে আমাকে জি। বলবা। তারপরে ওয়ান পারফর্ম সার্ভিস ফর এ ক্লায়েন্ট, এটা আর কি বলবো, এটা তো ডাইরেক্ট ওয়ান লিমিটেড কি করছে দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল দিছে আর কল সেন্টার সার্ভিস হিসাবে দিছে, শেষ। আর কাহিনী এটা বাড়ানোর কোনো দরকার নেই। ওয়াং পেজ দ্য এমপ্লয়িজ টোটাল স্যালারি 9,000 টাকা এভরি মানডে ফর প্রিসাইডিং 5 days উইক, মানডে থ্রু ফ্রাইডে। তো এইখানে তোমাকে মানডে টু ফ্রাইডে বলছে, মানডে টুইসডে ওয়েডনেসডে ফ্রাইডে, 4 দিন হয়। কিন্তু লাস্ট 3 দিনের টাকার কথা বলছে। আমি না আজকে কথা বলতে আমার আর ভালো লাগতেছে না, এটা আমি পরে বুঝাই দেবো। তোমরা একটু ছবি তুলে নাও। এটা অনেক ব্যাখ্যা করানো লাগবে, এটা আমি ওই দিন অনেক ব্যাখ্যা করছি, তারপরেও অনেকে বুঝে নাই। কালকে প্রথমে থেকে শুরু করবো এটা। ভাই কি এক বলবো? পেজে দেন। দাঁড়াও, বললে দিব নাকি? না থাক, বলতাম না, ভালো লাগতেছে না আর আমার। এক পেজে একটা এন্ট্রি বাকি রয়ে গেছে, এটা দিয়ে আরো 2টা অঙ্ক আছে, এমন আমি একসাথে বললে দিব পুরাটা। তোমরা হোমওয়ার্ক করো, লিখি নেই, লেখা হয়েছে না এটা। এটা কি এর? স্যালারি। ভাইয়া এটা কি আনসারই আনসার নাকি এরকম লাগছে? লাস্ট এটা হইব স্যালারি হিসাব। এই টাকাটা ব্যাখ্যা করতে হবে পুরা। আচ্ছা, এটা ব্যাখ্যা করে দিই, দাঁড়াও লেখা দিই আগে। 9,000 টাকা 29শে ভাই এটা ডিসেম্বর কালকে ব্যাখ্যা করেন। 29শে ডিসেম্বর, তার মানে 5 দিনের ভিতরে 3 দিনের স্যালারি পাবো। 3 দিনের, 5 দিনের ভিতরে। হ্যাঁ, এটা এটা তো ঠিক। কালকে করে দেন না? আচ্ছা ঠিক আছে, এটা আমি কালকে পাই যাবো। স্যালারিটা লিখে রাখো। এটা বুঝাইতে হইবো, এটা বুঝাইতে সেদিনকে আমার গাম সুরসও করে। আজকেও এমনটাই হবে, আজকে আমার এনার্জি কম। টানা 2টা ক্লাস হয়ে গেছে না, এর জন্য। সেকেন্ড ইয়ার করাই তোমাদের লিঙ্ক দিছি আমি। 4 ঘন্টা টানা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটা হোমওয়ার্ক করো। তোমরা হোমওয়ার্ক করো। তোমরা আহ 14 নম্বরের অঙ্কটা পারো কিনা দেখো, হোমওয়ার্ক করার জন্য। 14। 14 নম্বর ভাইয়া? হ্যাঁ, 14 নম্বর। 14 নম্বরটা হোমওয়ার্ক করার চেষ্টা করো। আর হচ্ছে এটা 12 নম্বর। 12 আর 14, ঠিক আছে? না পারলে তো আমি আসি। এই 2টা হোমওয়ার্ক করার চেষ্টা করো, আমি আরো কিছু অঙ্ক দিমু। অ্যাডজাস্টমেন্টের সাথে আমাদের আবার ওয়ার্কশিটের সম্পর্ক আছে, ওয়ার্কশিট করাইলে আর অ্যাডজাস্টমেন্ট ক্লিয়ার হয়ে যাব। তো এখান থেকে 15 মার্ক একবারে 100% শিওর থাকবো ইনশাল্লাহ। তো এরপরে দা, এটার পরে দা তোমাদেরকে জালাল স্যারের কাছে দিব, ব্যাংক রিকনসিলিয়েশন ও করাইবে নাকি? ও তাহলে করাই দিব। ব্যাংক রিকনসিলিয়েশন একবারে সহজ, 3টা ক্লাস করাইলে হয়ে যাবে, 5টা চ্যাপ্টার করতে পারলে প্লাস পেয়ে যাবে। আল্লাহ ভরসা।